অনেক দিন আগের কথা। নবাবগঞ্জ নামের একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে প্রিয়া নামের এক ছোট্ট মেয়ে তার মায়ের সাথে এক ছোট্ট ঘরে বাস করত। প্রিয়া অনেক ভালো ও সাধারণ একটা মেয়ে ছিল। সে সব সময় তার মায়ের সাথে কাজ করত ও তাকে সাহায্য করে দিত। প্রিয়ার মা বাজারে সবজি বিক্রি করত আর সেই টাকা দিয়ে মেয়ের পড়ালেখা ও সংসার চালাতো। একদিন প্রিয়ার মা রান্না করছিল, তখন রান্নাঘরে প্রিয়া আসে আর বলে, মা, কয়েকদিন পর আমার স্কুলে পরীক্ষা হবে, কিন্তু আমার কাছে সেই বই নেই আর স্কুল থেকেও দেয় না, তাই তুমি আমাকে বইগুলো কিনে দেবে? তখন মেয়ের কথা শুনে তার মা বলে, প্রিয়া, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই আর সবজিও বিক্রি করতে পারছি না, কিন্তু কোনো ব্যাপার না, আমি দেখছি কি করা যায়। তখন মায়ের এই কথা শুনে প্রিয়া খুশি হয়ে যায় আর বলে, মা, আমি জানতাম তুমি আমার কথা শুনে না করবে না, সেই সাথে আমিও তোমার সকল ইচ্ছা পূরণ করব। তারপর প্রিয়া চলে যায়। একটু পর তার মা রান্না শেষ করে নিজের ঘরে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে মেয়ের জন্য বইয়ের টাকা জোগাড় করবে। তখন প্রিয়ার মা এক জোড়া সোনার চুড়ি বের করে আর বলে, আমি আর কিছুই করতে পারবো না মনে হচ্ছে, এইবার মেয়ের জন্য আমার শাশুড়ির শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই কথা বলে প্রিয়ার মা সেই সোনার চুড়ি হাতে নিয়ে পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এইভাবে রাত হয়ে যায়, তাই প্রিয়ার মা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়, সেই সাথে প্রিয়ার মা ঘরের সব কাজ শেষ করে সোনার চুড়ি নিয়ে বাজারে চলে যায় আর স্বর্ণকারের দোকানে সেই চুড়ি বিক্রি করে বেশ অনেক টাকা পায়। তখন প্রিয়ার মা সেই টাকা নিয়ে বাড়ি ফিরে যায় আর মেয়েকে টাকা দিয়ে বলে, প্রিয়া, এই টাকা দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় বইগুলো কিনে নিও, এর থেকে যদি বেশি টাকা দরকার হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে টাকা দিয়ে দেব। তখন মায়ের কাছে টাকা দেখে প্রিয়া বলে, মা, তুমি না কালকেই বললে তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে আজকে কোথা থেকে টাকা আনলে? মা, তুমি আমাকে বলো, এই টাকা তুমি আনলে কোথা থেকে? তখন প্রিয়ার কথা শুনে তার মা বলে, মা, তোমার দাদি আমাকে এক জোড়া সোনার চুড়ি দিয়েছিল আর সেই চুড়ি আমি তোমার জন্য বিক্রি করে দিয়েছি আর সেই টাকা থেকেই আমি তোমাকে কিছু টাকা দিয়েছি। মায়ের মুখে এই কথা শুনে প্রিয়া মন খারাপ করে বলে, মা, আজকে আমার জন্য তোমাকে দাদির দেওয়া চুড়িগুলো বিক্রি করে দিতে হলো। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর মা, তুমি দোয়া করো আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। এই কথা বলে প্রিয়া মন খারাপ করে ফেলে। তখন মেয়ের মন খারাপ দেখে তার মা বলে, প্রিয়া মা, তুমি মন খারাপ করো না, আমি চাই তুমি একদিন পড়ালেখা করে মস্ত বড় অফিসার হবে আর তখন তুমি আমাকে এর থেকে বেশি চুড়ি কিনে দেবে, তাহলেই আমি অনেক খুশি হব। এই কথা বলে প্রিয়ার মা হাসতে থাকে। তখন মায়ের কথা শুনে প্রিয়াও খুশি হয়ে যায় আর বলে, মা, আমি সত্যি বলছি, তোমার পরিশ্রম আমি বিফলে যেতে দেব না, তার জন্য আমি অনেক বেশি বেশি পড়ালেখা করব। মা, এখন আমি বই কিনতে বাজারে যাচ্ছি। এই কথা বলে প্রিয়া টাকা নিয়ে বই কিনতে বাজারে চলে যায়। কিন্তু প্রিয়া যখন বাড়ি থেকে বের হচ্ছিল ঠিক তখনই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তা দেখে প্রিয়া যেতে যেতে বলে, বিধাতা, আর কিছুক্ষণ পর বৃষ্টি দাও, আমি যেন বইগুলো কিনে বাড়িতে চলে যেতে পারি। এই কথা বলে প্রিয়া তাড়াতাড়ি হাঁটতে থাকে, কিন্তু প্রিয়ার কথায় কিছুই হলো না। প্রকৃতির ডাক কেউ আটকাতে পারে না, তাই প্রিয়া রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন প্রিয়ার সব টাকা বৃষ্টির পানিতে ভিজে যায়। তখন প্রিয়া কান্না করতে করতে বলে, বিধাতা, এ তুমি কি করলে? তোমার বৃষ্টির জন্য আমার মায়ের দেওয়া সব টাকা ভিজে নষ্ট হয়ে গেল, এখন আমি কিভাবে বই কিনবো? আর বই ছাড়া আমি বাড়িতেও যেতে পারবো না। এই কথা বলে প্রিয়া কান্না করতে থাকে। তখন প্রিয়ার কান্না দেখে তার কাছে এক মহিলা যায়। তখন প্রিয়ার কান্নার কারণটা জানতে চায়। তখন প্রিয়া সব কথা বলতে থাকে।
তাই প্রিয়ার সব কথা শুনে মহিলা তাকে সান্ত্বনা দিয়ে চলে যায়, কিন্তু প্রিয়া কিছুতেই শান্ত হতে পারছিল না। তাই প্রিয়া কান্না করতে করতে হাঁটতে থাকে আর একটা গাছের নিচে চলে যায়। তখন প্রিয়া সেখানে বসে বসে কান্না করতে করতে বলে, আমার মায়ের স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না, সেই সাথে মায়ের শেষ স্মৃতিটুকুও শেষ হয়ে গেল। এখন আমি খালি হাতে বাড়ি ফিরবো কি করে? আমি মায়ের সামনে দাঁড়াতে পারবো না। এই কথা বলে প্রিয়া মন খারাপ করে বসে থাকে, কিন্তু একটু পর প্রিয়া পানির পিপাসা লাগে। তাই সে পানির সন্ধান করতে থাকে, কিন্তু আশেপাশে কোনো নদী বা কুয়া ছিল না। তাই প্রিয়া আর একটু সামনের দিকে এগিয়ে যায় আর সে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পায়। তাই প্রিয়া সেখানে যায় আর সে বলে, মনে হচ্ছে এই ঘরে পানি আছে, যা দিয়ে আমি আমার পিপাসা মেটাতে পারবো, কিন্তু এখানে তো এই ঘর ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কি এখানেও আমি একটু পানি পান করতে পারবো না? এই কথা বলে প্রিয়া ঘরের চারিদিকে তাকিয়ে দেখতে থাকে কেউ তাকে সাহায্য করার মতো আছে কিনা, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তাই মন খারাপ করে সে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই এক সুন্দরী পরী প্রকট হয় আর সেই পরী বলে, কে তুমি বাচ্চা? আমার ঘরের সামনে আর এদিক সেদিক তাকিয়েই বা কি দেখছিলে, আমাকে একটু বলবে? তখন পরীর কথা শুনে প্রিয়া কান্না করে দেয় আর কান্না করতে করতে সব কথা বলতে থাকে, সেই সাথে পানি পান করার কথাও বলে। তখন প্রিয়ার কথা শুনে পরী মন খারাপ করে ফেলে। তাই পরী বলে, প্রিয়া তুমি কান্না করো না, আমি তোমাকে সাহায্য করব আর তুমি তোমার তৃষ্ণা মেটাতেও পারবে, সেই সাথে তোমার মায়ের স্বপ্নও পূরণ করতে পারবে। পরীর এই কথা শুনে প্রিয়া অনেক খুশি হয়ে যায় আর বলে, পরিমা আপনি সত্যি আমাকে সাহায্য করবেন আর আমি মায়ের দুঃখ কষ্ট দূর করতে পারবো, কারণ এর আগে গ্রামের কোনো লোক আমাদের বিপদে সাহায্য করতে আসেনি আর সাহায্যের জন্য গেলেও দূর দূর করে তাড়িয়ে দিত। এই কথা বলে প্রিয়া কান্না করে দেয়। তখন পরীরও মন খারাপ হয়ে যায়, কিন্তু পরী তখন নিজের মনকে শক্ত করে বলে, প্রিয়া ওরা সৎ মানুষ চিনতে ভুল করেছে, তাই তোমাকে সাহায্য করেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমার মন অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। এই কথা বলে পরী তার জাদু শক্তি দিয়ে প্রিয়ার জন্য একটা সোনার লিপস্টিকের বাগান প্রকট করে দেয় এবং পরী বলে, প্রিয়া এই লিপস্টিকের বাগান একটি জাদুর সোনার লিপস্টিকের বাগান, যা তোমার সব ইচ্ছা পূরণ করবে, আর তুমি যত লিপস্টিক তুলবে সঙ্গে সঙ্গে তার থেকে দ্বিগুণ সোনার লিপস্টিক প্রকট হয়ে যাবে। পরীর এই কথা শুনে প্রিয়া অনেক খুশি হয়ে যায় এবং পরীকে ধন্যবাদ জানায়। এরপর প্রিয়া জাদুর সোনার লিপস্টিকের বাগান থেকে অনেকগুলো লিপস্টিক তুলে নিয়ে বাড়ি ফিরে যায়। তখন মেয়ের হাতে লিপস্টিক দেখে তার মা বলে, প্রিয়া তুমি বই কিনতে গেলে কিন্তু সাথে বইয়ের বদলে লিপস্টিক কিনে আনলে কেন, আর বই কেন কিনলে না? তখন মায়ের কথা শুনে প্রিয়া বলে, মা আমি বই কিনতেই গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সব টাকা ভিজে যায়। তখন আমি একটা ঘরের কাছে চলে যাই, যা ছিল এক জাদুর পরীর ঘর। তারপর পরী আমার সব কথা শুনে একটা জাদুর সোনার লিপস্টিকের বাগান প্রকট করে দেয়, আর এগুলোই হলো সেই জাদুর সোনার লিপস্টিক। তখন মেয়ের মুখে এই সব কথা শুনে তার মা খুশি হয়ে যায় আর বলে, প্রিয়া তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না, সেই সাথে আমাকেও আর টাকা নিয়ে ভাবতে হবে না, এবং আমি তোমাকে ভালো ভালো খাবারও খাওয়াতে পারবো। এই কথা বলে প্রিয়ার মা অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে প্রিয়া পরে দেওয়া জাদু সোনার লিপস্টিকের বাগান থেকে প্রতিদিন লিপস্টিক তুলে বাজারে বিক্রি করতে থাকে, সেই সাথে প্রিয়ার কাছে অনেক টাকা চলে আসে। তাই দেখে প্রিয়ার মা বলে, জাদুর পরী আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি আমাদের পাশে না থাকলে আমরা কিছুই করতে পারতাম না, তাই আপনি আমাদের মতো সকল গরিব মানুষদের বিপদে এমনইভাবে সাহায্য করুন। তখন মায়ের কথা শুনে প্রিয়া বলে, মা তুমি সত্যি কথাই বলেছ, তাই পরীর কথা আমরা চিরকাল মনে রাখবো।
এই কথা বলে প্রিয়া ও তার মা হাসতে থাকে। তারপর প্রিয়া সেই টাকা দিয়ে তাদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে। সেই সাথে প্রিয়া ও তার মা নতুন পোশাক পরে এবং প্রিয়া আবারও স্কুলে ভর্তি হয়। আর তারা মা মেয়ে সেই বাড়িতে তাদের বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। অনেক দিন আগের কথা, গোলাপগঞ্জ নামের একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে এক সুখী পরিবার বাস করত। সেই পরিবারের টিকলি নামের এক ছোট্ট মেয়ে তার মা বাবার সাথে থাকতো। টিকলির বাবা অনেক জায়গায় সম্পদ ছিল, তাই মেয়েকে অনেক ভালো করে বড় করতে থাকে। টিকলি শহরের এক বড় ভালো প্রাইভেট স্কুলে পড়তো। কিন্তু বাবার টাকার অভাব না থাকলেও টিকলি কখনোই অহংকার করত না আর সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করত। মা, তুমি এখনো রান্না করছো? আমি কি তোমাকে সাহায্য করে দেব? তাহলে তোমার রান্না করতে সহজ হয়ে যাবে। তখন মেয়ের মুখে এই কথা শুনে ববিতা হাসে আর বলে, টিকলি, তুমি তো অনেক ছোট, তাই আমি তোমাকে দিয়ে কোনো কাজ করাতে চাই না। তুমি ঘরে চলে যাও। তখন মায়ের কথা শুনে টিকলি বলে, ঠিক আছে মা, আমি তোমাদের সব কথা শুনে চলবো। কিন্তু মা, তুমি একা একা সব কাজ করো, তাই তুমি কোনো কাজের লোক রেখে দাও, তাহলে তোমার কষ্ট কম হবে। তারপর টিকলি নিজের ঘরে চলে যায়। অন্যদিকে ববিতা ধীরে ধীরে সব রান্না শেষ করে ফেলে এবং বিশ্রাম নিতে নিজের ঘরে চলে যায় আর বলে, এখন যা গরম পড়েছে, কোনো কাজ করে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। টিকলির কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই কথা বলে ববিতা হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। তার একটু পর টিকলির বাবা রমেশ আসে এবং তার বউকে বসে থাকতে দেখে বলে, কবিতা, তোমার কি হয়েছে? এইভাবে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? রমেশের এই কথা শুনে ববিতা বলে, শরীর খারাপ নয়, বেশি গরমে একটু অস্বস্তি লাগছে। তুমি ব্যস্ত হইও না, কিছুক্ষণ পর আমি স্বাভাবিক হয়ে যাব। ববিতার মুখে এই কথা শুনে রমেশ বলে, তুমি আজকের দিনটা সহ্য করো, আমি তোমার জন্য কোনো কাজের লোকের ব্যবস্থা করছি। এই কথা বলে রমেশ অফিসে চলে যায় আর সেখানে এক মহিলাকে তার বাড়িতে কাজ করতে বলে। তখন রমেশের কথা শুনে মহিলা রাজি হয়ে যায়। তারপর থেকে সেই মহিলা টিকলিদের বাড়িতে রোজ কাজ করতে যেত। তখন ববিতার কাজগুলো অনেকটা হালকা হতে থাকে, তাই ববিতা নিজের পরিবারের সাথে অনেক সময় কাটাতে পারত। তা দেখে টিকলি হেসে বলে, মা, তুমি দেখেছো চম্পা আপু থাকার জন্য তোমার কতটা উপকার হচ্ছে, আর আপু না থাকলে তোমাকে এখনো রান্নাঘরেই থাকতে হতো। এই কথা বলে টিকলি হাসতে থাকে। তখন মেয়ের কথা শুনে ববিতা হাসে আর চা খেতে খেতে বলে, টিকলি মা, তুমি সত্যি কথাই বলেছ। এতদিন আমি তোমাকে কোনো সময় দিতে পারিনি, কিন্তু এখন আমার হাতে অনেক সময় আছে, তাই আমি তোমার সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। মায়ের কথা শুনে টিকলি হেসে বলে, মা, তাহলে চলো না আজকে আমরা ঘুরতে যাই। আমি কতদিন ধরে কোথাও ঘুরতে যাইনি। টিকলি, আজকে ঘুরতে যাব না, তোমার বাবার ছুটি হোক, তারপর আমরা সবাই একসাথে ঘুরতে যাব। তখন মায়ের কথা শুনে টিকলি কিছুটা মন খারাপ করে ফেলে, কিন্তু একটু পর রমেশ অফিস থেকে বাড়িতে চলে আসে আর তখন মেয়ের মন খারাপ দেখে সে বলে, টিকলি মা, তোমার মন খারাপ কেন? আমাকে বলো। তখন বাবার মুখে এই কথা শুনে টিকলি মন খারাপ করে আর সব কথা খুলে বলে। তাই মেয়েকে ঘুরতে যাওয়ার কথা শুনে রমেশ বলে, মা, আজকে আমি ভীষণ টায়ার্ড আর কালকে আমার একটা জরুরি মিটিং আছে, তাই মা আমরা পরশুদিন ঘুরতে যাব, আমি তোমাকে কথা দিচ্ছি। তখন বাবার মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে টিকলি অনেক খুশি হয়ে যায় এবং মেয়ের হাসি দেখে ববিতা ও রমেশ হাসতে থাকে। তারপর রমেশ বসে বিশ্রাম নেয়। একটু পর তাদের কাজের মেয়ে আসে আর বলে, স্যার, ম্যাডাম, আপনাদের কিছু লাগবে? চা খাবেন? আমাকে বলুন, আমি এখনই চা করে দেব।
এই কথা বলে চম্পা দাঁড়িয়ে থাকে। তখন চম্পার কথা শুনে রমেশ বলে, চম্পা, তুমি ঠিক সময় এসেছো। আমার সত্যি চা খেতে মন চাইছিল। যাও দেখি চট করে আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে এসো। তারপর চম্পা চা বানাতে চলে যায়। আবার 5 মিনিট পর চম্পা চা নিয়ে চলে আসে। তখন তারা সবাই চা খেতে খেতে নানা গল্প করতে থাকে। অন্যদিকে চম্পার কাজ শেষ করে বাড়িতে চলে যায়। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। তখন চম্পা ও টিকলিদের বাড়িতে বাড়ি গাড়ি ও বিশাল সম্পদ দেখে লোভ করতে থাকে, কিন্তু সে প্রবেশ করে কিছুই প্রকাশ করে না এবং ঘরের সব কাজ করতে থাকে আর মনে মনে বলে, এইভাবে আর কত কাজ করব, আমার আর ভালো লাগে না। ওদের মতো যদি আমিও আরামায়েশ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা বলার সাথে সাথে টিকলি ঘরে চলে আসে আর চম্পাকে বলে, আপু, এখানটা ভালো করে ঝাড়ু দিয়ে দাও, এখানে ময়লা রয়ে গেছে। তখন টিকলির কথা শুনে চম্পা সেখানে ঝাড়ু দিতে থাকে আর মনে মনে বলে, আমি এখন বুয়ার কাজ করছি, কিন্তু একদিন আমিও তোমাদের মতো অন্যদেরকে কাজে অর্ডার দেব। আমি সেই দিনের অপেক্ষায় আছি। তারপর চম্পা ঘর ঝাড়ু দিয়ে অন্য কাজ করতে চলে যায় এবং সে মন দিয়ে রান্না করতে থাকে। তার কিছুক্ষণ পর চম্পা সব রান্না কমপ্লিট করে ফেলে। তারপর তারা সবাই খাবার খেতে চলে যায় এবং আনন্দে মজা করতে থাকে এবং তারা খাবার খেতে থাকে। তখন টিকলি বলে, বাবা, আজকে আমরা ঘুরতে যাব। ওই দিন তোমার সময় ছিল না, তাই যাওয়া হয়নি, কিন্তু আজকে না করতে পারবে না। ঠিক আছে মা, আজকে অন্য কোনো কাজ করব না। আজকে শুধু আমরা ঘুরবো। তখন রমেশের কথা শুনে ববিতা ও টিকলি আনন্দে হাসতে থাকে। তারা ঘুরতে চলে যায়, কিন্তু সেই দিনটা ছিল অনেক কষ্টের, কারণ তারা যেই গাড়ি দিয়ে যাচ্ছিল সেই গাড়িটায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন টিকলি বাবা মা দুজনেই মারা যায় আর ভাগ্যক্রমে টিকলি বেঁচে যায়। তখন বাবা মায়ের মৃত্যু দেখে টিকলি অনেক কান্না করতে থাকে। তারপর টিকলি একা কান্না করতে করতে বাড়ি চলে যায় এবং চম্পাকে কেঁদে কেঁদে সব কথা বলতে থাকে। তখন টিকলির কষ্ট দেখে চম্পাও কষ্ট পায়। তাই চম্পা বলে, বোন, তুমি কান্না করো না, আমি তোমার সাথে থাকবো, আর তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলো। এই কথা বলে চম্পা নিজের বাড়িতে চলে যায়। অন্যদিকে টিকলি মন খারাপ করে বসে থাকে আর বাবা মায়ের স্মৃতি মনে করতে থাকে। এইভাবেই 5 মাস কেটে যায়। তাই টিকলি নিজেকে স্বাভাবিক করে তোলে। সেই সময় টিকলির বাবা অফিসের এক কর্মচারী আসে আর বলে, টিকলি মা, আমি একটা কথা বলতে চাই। তোমার কাছে এসেছি, তুমি কি আমাকে আধ ঘন্টা সময় দিতে পারবে? তখন টিকলি এসে বলে, আঙ্কেল, আপনি বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তোমার বাবা নতুন কোম্পানির জন্য ব্যাংকে থেকে 80 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, তাই এখন ওদের টাকা ফেরত দিতে হবে। তাই আমি তোমার কাছে এসেছি। তখন লোকটির কথা শুনে টিকলি বলে, কিন্তু আঙ্কেল, আমার কাছে ক্যাশ টাকা নেই, তাই আমাদের সম্পদের কিছু অংশ লিখে দিচ্ছি। এই কথা বলে টিকলি তার সম্পদের বেশিরভাগ অংশই লিখে দেয়। তখন দলিলে সই করা মাত্রই সেই লোকটি টিকলির কাছ থেকে দলিল কেড়ে নেয় আর নিজের খারাপ রূপ দেখাতে থাকে আর টিকলিকে বাড়ি থেকে বের করে দেয়। তখন টিকলি কান্না করতে করতে চম্পার বাড়িতে চলে যায় এবং সব কথা খুলে বলে আর তাকে একটু থাকা জায়গা দিতে বলে। তখন টিকলির সব কথা শুনে চম্পাও রেগে যায় আর বলে, আমি তোমাকে একটা শর্তে থাকতে দেব, আর সেটা হলো তুমি আমার ঘরে সব কাজ করে দেবে, আর যদি কাজ করতে পারো তাহলেই তুমি আমার বাড়িতে থাকতে পারবে। তখন চম্পার এই কথা শুনে টিকলি কান্না করতে করতে রাজি হয়ে যায়, কারণ টিকলির অন্য কোনো যাওয়ার জায়গা ছিল না। তারপর থেকে টিকলি চম্পার ঘরে সব কাজ করত আর চম্পা বসে বসে আরামায়েশ করত। তারপর থেকে চম্পা টিকলির ওপর হাতও তুলতে থাকে। তাই একদিন টিকলি চম্পার বাড়ি থেকেও চলে যায় আর কান্না করতে করতে একটা নদীর কাছে চলে যায়। তাই টিকলি সেখানে বসে কাঁদতে থাকে। তখন সেই নদী থেকে এক জলপরি প্রকট হয় আর বলে,
বোন, তুমি এখানে বসে কান্না করছো কেন? তোমার কি এমন কষ্ট যার জন্য এই নদীতে চলে এলে? তখন জলপরীর কথা শুনে টিকলি কান্না করতে করতে সব কথা খুলে বলে। তাই টিকলির কথা শুনে জলপরী বলে, বোন তুমি কান্না করো না, আমি তোমাকে সাহায্য করব, সেই সাথে তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। জলপরীর এই কথা শুনে টিকলি নিজের কান্না থামায় আর আনন্দে হাসতে থাকে। অন্যদিকে জলপরী টিকলির জন্য একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করে দেয় আর সেই লেহেঙ্গা জাদুকারীর ক্ষমতার কথা বলতে থাকে, যা ছিল এক অদ্ভুত শক্তি। তাই টিকলি জলপরীর কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং জলপরীকে ধন্যবাদ জানায়। সেই সাথে টিকলি জাদুর লেহেঙ্গা পরে নেয় আর সেই লেহেঙ্গা গুনে টিকলি আবারও একটা লেহেঙ্গার দোকান খোলে, যা ছিল জাদুর লেহেঙ্গার দোকান। আর সেই সব লেহেঙ্গা পরে কালো চেহারাও ফর্সা হয়ে যেত এবং ফর্সা ত্বক আরো উজ্জ্বলতা ফিরে পেত। তাই টিকলির ব্যবসা অনেক উন্নতি করতে থাকে। সেই সাথে টিকলির কাছে অনেক টাকা আসতে থাকে আর সেই টাকা দিয়ে টিকলি হাসি খুশি দিন কাটাতে থাকে।